আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও লেকচারে। আজকে আমরা ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, এই স্লাইডটা দেখছো, এটা হচ্ছে ডিএমসি স্কলার মেডিকেল ভর্তি কোচিংয়ের যে ইংলিশের মাস্টার বুক আছে ওইখান থেকে হুবহু নেওয়া। প্রথম প্রথমে আমরা আলোচনা করব, যদি দুটি ভিন্ন ধর্মী জিনিসের মধ্যে তুলনা করা হয় তাহলে দেন দ্যাট অফ বা দেন দোজ অফ বসবে। এখন এটা জানা লাগবে যে কোথায় দেন দ্যাট অফ এবং কোথায় দেন দোজ অফ ব্যবহার করতে হবে। দেখো, যদি সিঙ্গুলার হয় তাহলে ব্যবহার করবা কি দেন দ্যাট অফ, আবার যদি প্লুরাল ফর্ম হয় তাহলে ব্যবহার করবা কি দেন দোজ অফ। এই জিনিসটা জানা লাগবে। চলো কিছু উদাহরণের মাধ্যমে দেখি। এখানে কিন্তু আমার দুটি ভিন্ন ধর্মী জিনিস হওয়া লাগবে। সেম জিনিস হলে কিন্তু দেন দ্যাট অফ বা দেন দেন দোজ অফ ব্যবহার করা যাবে না। দেখো, দ্য প্রথমে বলছে দ্য ক্লাইমেট অফ ঢাকা ইজ বেটার দ্যান কুমিল্লা, এটা কিন্তু ইনকারেক্ট। কারণ কি, এই প্রথমে ক্লাইমেট বলছে, কুমিল্লারাই কিন্তু ক্লাইমেট না, দুটা ভিন্ন ধর্মী জিনিস হয়ে যাচ্ছে। যদি থাকতো দ্য বেটার দ্যান দ্য ক্লাইমেট অফ কুমিল্লা তাহলে কিন্তু আবার ঠিক ছিল। যেহেতু দুটি ভিন্ন ধর্মী জিনিস, এই জন্য একটা কারেকশন করে কি ব্যবহার করা লাগবে, দ্য ক্লাইমেট অফ ঢাকা ইজ বেটার দ্যান দ্যাট অফ কুমিল্লা। অর্থাৎ কি, দেন দ্যাট অফ দ্বারাই তার ক্লাইমেটকে মডিফাই করছে। এই জন্য যেহেতু ভিন্ন ধর্মী জিনিস, এই জন্য দেন দ্যাট অফ ব্যবহার করা লাগবে। চলো আরেকটা এক্সাম্পলে যাওয়া যাক। দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন রাজশাহী, এটাও কিন্তু ভুল। সেম কারণে ঢাকার আগে রোডস আছে, রাজশাহীর আগে রোডস নাই, দুটা ভিন্ন ধর্মী জিনিস। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, রোডস এটা কিন্তু প্লুরাল, তাহলে আমার এখানে দেন দ্যাট অফ দিলে কিন্তু হবে না, আমার দেওয়া লাগবে কি দেন দোজ অফ। তাহলে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন দোজ অফ রাজশাহী, দেন দোজ দিয়েই কিন্তু দ্য রোডসকে মডিফাই করছে, মানে দেন দোজ অফ এটাই দ্য রোডস অফ রাজশাহী, একই জিনিস কিন্তু। দেখো আরেকটা এক্সাম্পল আমরা দেখি। দ্য ইনকাম অফ এ কলেজ টিচার ইজ মাস লেস দেন দ্যাট অফ এ ডক্টর। এখানে কলেজ টিচার ডক্টর দুইজনই কিন্তু সিঙ্গুলার। এখানে কলেজ টিচারের আগে ইনকাম আছে, ডক্টরের আগে ইনকাম নাই, এই জন্য দেন দ্যাট অফ দ্বারা ডক্টরের ইনকামকে মডিফাই করছে। এর মানে হচ্ছে একজন কলেজ টিচারের ইনকাম একজন ডক্টরের ইনকামের তুলনায় অনেক কম। অনেক কম না, কিছুটা কম আর কি। এই দেখো আরেকটা উদাহরণ আছে। দ্য ফ্যাকাল্টিজ অফ ওল্ড হসপিটাল আর অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন দোজ অফ নিউ হসপিটাল। মানে কি, পুরাতন হাসপাতালের যে ফ্যাকাল্টি ওইগুলো হচ্ছে নতুন হাসপাতালের ফ্যাকাল্টির তুলনায় বেশি ডেভেলপ বা বেশি ভালো। এখানে কিন্তু দেখো ফ্যাকাল্টিস অনেকগুলা ফ্যাকাল্টি বুঝাচ্ছে, প্লুরাল, এই জন্যে দেন দোজ অফ ব্যবহৃত হয়েছে। এবার চলো পরের নিয়মে যাওয়া যাক। এখানে ডিএমসি রুলস 90 হচ্ছে ইন টাইম আর অন টাইমের ব্যবহার। তো আমরা তো সময় ব্যবহার করি, আমাদের জানা লাগবে কোন সময়ের আগে ইন টাইম এবং কোনটার আগে অন টাইম ব্যবহৃত হয়। দেখো, যদি ফিক্সড টাইম ব্যবহার করা হয় বা সুনির্দিষ্ট টাইম, দ্য টু দ্য পয়েন্ট, যে বিকাল 3টা মানে বিকাল 3টায়, তাহলে ব্যবহার করা হবে আমার কি অন টাইম। এবং দ্য এক্সাম উইল স্টার্ট অন টাইম, মানে একদম সময় মতোই পরীক্ষা, কিন্তু একদম সময় মতো, যে টাইমে থেকে সকাল 10টা, একদম সকাল 10টায় শুরু হবে, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না। এক্ষেত্রে আমার ব্যবহার করা হয় অন টাইম। আবার নির্দিষ্ট সময়ের পূর্বে বা পরে বোঝাতে, ধরো আমার একদম কাজ হওয়ার কথা 2টায়, কিন্তু কোনো কারণে 2টায় নয় 2টা 5 বা 1টা 55, 5 মিনিট 10 মিনিট 2 মিনিট এরকম আগে পরে শুরু হচ্ছে, তাহলে আমরা সেখানে ইন টাইম ব্যবহার করবো, যে নট টু দ্য পয়েন্ট, মানে কিছুটা আগাবে অথবা কিছুটা পিছাবে টাইম। যে 2টার বদলে 1টা 55 হয় যদি, বা 2টা 3 2টা 4 এরকম হলে আমরা ইন টাইম ব্যবহার করতে পারি। যেমন স্টুডেন্টস উইল কাম ইন টাইম। দেখো স্টুডেন্টরা কি, স্টুডেন্টরা যদি, এটা কিন্তু মানে চিরন্তন সত্য আর কি, যে ধরো একটা স্টুডেন্টকে যদি বলা হয় তুমি এই কয়টা আসো, ও হয় 2 মিনিট আগে আসবে না 2 মিনিট পরে আসবে। সাধারণত টু দ্য পয়েন্ট স্টুডেন্ট খুবই কম পাওয়া যায়। এই দেখো এখানে কিন্তু একটা নোটস আছে যে ট্রেন আর প্লেন হলো অন টাইম। সাধারণত কি, ট্রেন আর প্লেনের একটা শিডিউল থাকে না। আমাদের দেশের প্রেক্ষাপটেই চিন্তা করো, যদি লেট না হয়, বর্তমানে কিন্তু রেল ব্যবস্থা অনেক উন্নত, কোনো কারণে লেট বা কোনো যদি যান্ত্রিক ত্রুটি না থাকে, 5টা 10-এর ট্রেন কিন্তু 5টা 10-এ যায়। আবার ফ্লাইটের কথা চিন্তা করো, দুপুর 3টার ফ্লাইট দুপুর 3টায় যায়। আবার বাসের ক্ষেত্রে ইন টাইম। আর বাসের কথা চিন্তা করো, যতই বলুক 12:30 বাস, ও 12টা 35 12টা 34 বাজাবেই। এমনকি কপাল খারাপ থাকলে আরও দেরি হয়। লোকালে উঠলে তো কোনো টাইমেরই নাই, ওই জন্য বাসের ক্ষেত্রে ইন টাইম। এটা আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করলে ট্রেন প্লেন ঠিক টাইমে যায়, এই জন্য অন টাইম।
বাসের ক্ষেত্রে ইন টাইম। এটা কিন্তু আমাদের দেশ না, এটা ওয়ার্ল্ড ওয়াইডই হয়। এই জন্যই ধরো গ্রামারবিদরা ট্রেন প্লেনকে অন টাইম দ্বারা ডিফাইন করছে এবং বাসের ক্ষেত্রে তারা ইন টাইমটাই বেশি সাজেস্ট করছে। এটাই অ্যাপ্রোপ্রিয়েট, তোমরাও এটাই ব্যবহার করবা। এই যে দেখো, এবার কয়েকটা এক্সাম্পল দেখো, ক্লিয়ার হয়ে যাবে যে দ্য ট্রেন কামস অন টাইম বাট উই অ্যারাইভড ইন টাইম টু গেট গুড সিটস। ট্রেন একদম সময় মতোই পৌঁছে আসছিল, কিন্তু আমরা যে ইন টাইম মানে কি অল্প একটু দেরিতে গেছি, বা অল্প একটু উই অ্যারাইভড ইন টাইম, এখানে দেরিতে না, মানে আমরা কিছুক্ষণ আগেই চলে গেছি একটা ভালো সিট পাওয়ার জন্য। মানে ট্রেন একদম সময় মতো আসবে আমরা জানি, ধরো ট্রেন 3টায় আসবে, কিন্তু আমরা 2:55 চলে গেছি কি জন্য, যাতে আমরা ভালো সিট পাই, এই জন্য ইন টাইম বোঝাচ্ছে। হোয়েন উই রিচড এয়ারপোর্ট ইন টাইম দ্য প্লেন টুক অফ অন টাইম। আমরা এয়ারপোর্টে কিন্তু একদম একটু আগে পৌঁছাইছি ইন টাইম, আর প্লেন একদম যেই প্লেনটা আছে যে আমরা উঠবো একদম সময় মতোই ছেড়ে দিয়েছে, এই জন্য প্লেনের আগে যে অন টাইম, আর উই রিচড এয়ারপোর্ট ইন টাইম, মানে আমরা 5 মিনিট আগে পৌঁছাই গেছি, বা 10 মিনিট আগে, বা 1 ঘন্টা আগে যাই পৌঁছাই, প্লেন তার সময় মতোই ছেড়ে দিছে। আর ধরো একটা এক্সাম্পল দেখি, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। 1 নাম্বার, সব বল এটার কারেক্ট অ্যান্সার কি। দেখো প্রথমটা কি, দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম। ট্রেনের ক্ষেত্রে কিন্তু ইন টাইম হবে না। এবার লাস্টেরটা দেখো, দ্য ট্রেন ইজ রানিং টু টাইম। টু কিন্তু রুলের মধ্যে আমরা পড়িনি, ওই জন্য ডি নাম্বারটাও ক্রস হবে না। এবার সি নাম্বারটা কি, দ্য ট্রেনই সি নাম্বারটা হচ্ছে দ্য ট্রেন ইজ রানিং উইথ টাইম। উইথ টাইমটাও কিন্তু হবে না, তাহলে বি থাকলো যে ট্রেনের ক্ষেত্রে অন টাইমের জন্য বিটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, আমার বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার পরবর্তী রুলে যাওয়া যাক। এটা হচ্ছে ডিএমসি রুল 91। দেখো এখানে 3টা টার্ম আছে, সামটাইম দুটা কিন্তু একসাথে, মাইন্ড ইট, সামটাইম দুইটা আলাদা আলাদা। সামটাইমস, এই 3টা টার্মের ব্যবহার আমার যাওয়া লাগবে। প্রথমে আমরা আসি যেটা হচ্ছে সামটাইম একসাথে আছে, এটা হলে কিন্তু অ্যাডভার্ব ফর্ম। এই সামটাইম যখন একসাথে থাকবে তখন বোঝাবে যে কোনো এক সময় বা অনির্দিষ্ট সময়, যে কোনো এক সময় হলে হয় এরকম আর কি। তো এর কিছু এক্সাম্পল দেখি চলো আমরা। আই উইল মিট ইউ সাম টাইম ইন জানুয়ারি, মানে কি আমি তোমার সাথে জানুয়ারির যে কোনো এক সময় মিট করবো, সেটা হতে পারে জানুয়ারির 10 তারিখ, জানুয়ারির 15 তারিখ, জানুয়ারির 25 তারিখ, যে কোনো এক সময়। এবার কি, আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট সাম টাইম অফ দ্য ডে, মানে আমি এই দিনের যে কোনো এক সময় কাজটা শেষ করবো। হয়তো আমি তোমার টাইম দিলাম পরশু দিন শেষ করবো, পরশু দিন সকালেও করতে পারি, পরশু দিন দুপুরেও করতে পারি, এটা আমার ইচ্ছা, আমি যে কোনো এক সময় করলেই হলো। এবার দেখো, উই উইল টেক এ ভ্যাকেশন সাম টাইম ইন আগস্ট, আমি আগস্টের যে কোনো সময় কিন্তু এই ভ্যাকেশন নিতে পারি, হইতে পারে সেটা আগস্টের ফার্স্ট উইক, আগস্টের মিড উইক, আগস্টের লাস্ট উইক, এটা আমার ইচ্ছা, আমি আগস্টের যে কোনো সময় আমরা ভ্যাকেশন নিয়ে চলে যাব। দেখো এখানে সামটাইম, আরেকটা সামটাইম আছে, এই সামটাইম উপরের সামটাইম আমরা কি দেখছি অ্যাডভার্ব, বাট নিচে একটা অ্যাডজেক্টিভ সামটাইম আছে। চলো দেখাই, নিচে একটা অ্যাডজেক্টিভ সামটাইম আছে, যেখানে এই সামটাইম দিয়ে প্রাক্তন বা সাবেক বোঝায়। বর্তমানে এই সামটাইমের ব্যবহার দেখা যায় না, খুবই রেয়ার, তবুও যদি স্যার যদি ইচ্ছা করে কোশ্চেন কঠিন করবে এটা দিতে পারে, যে হি ওয়াজ দ্য সামটাইম টিচার অফ দ্য কলেজ, একসাথে আছে, এটা একটা অ্যাডজেক্টিভ, মানে কি তিনি এই কলেজের প্রাক্তন শিক্ষক ছিলেন। প্রাক্তন দিয়েও কিন্তু সামটাইম বোঝানো হয়, বাট বর্তমানে সামটাইম না, বর্তমানে ফর্মার জিনিসটা বেশি ইউজ করে, ফর্মার এক্স, এই দুটো জিনিস বেশি ইউজ করে প্রাক্তনের ক্ষেত্রে, বাট সামটাইম দিয়েও কিন্তু প্রাক্তন বোঝানো যায়। স্যার যদি কোশ্চেন কঠিন করতে চায় এটা দিতে পারে। এবার দেখো সামটাইম,
আরেকটা আছে, বাট এটা আলাদা, সাম আলাদা, টাইম আলাদা, মাঝখানে স্পেস, এটা কিন্তু ফ্রেজ হিসেবে ইউজ করা হয়। এর অর্থ কি? কিছু সময়। তো চলো আমরা এক্সাম্পলে যাই। হি বিকেম এ টিচার ফর সাম টাইম, এটা কিন্তু মাঝখানে স্পেস, মাইন্ড ইট, যে তিনি কিছু সময়ের জন্য শিক্ষক হয়েছিলেন। আবার হি স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট, তিনি এই রোগীর সাথে অল্প কিছু সময় কাটালেন। দেখো এটা কিন্তু মেডিকেল 15-16 কোশ্চেন, আবার 23তম বিসিএসেরও কোশ্চেন। এই কোশ্চেনটা যখন আমি প্রথম দেখি আমি নিজেও কনফিউজ হয়ে যাই, যেটা একসাথে আছে সেই সাম টাইম দিব নাকি আলাদা সাম টাইম দিব। এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবা, যেহেতু বিসিএস মেডিকেলে আসতে, ভবিষ্যতেও চলে আসতে পারে ইনশাল্লাহ। ডু ইউ হ্যাভ সাম টাইম টু চ্যাট, তোমার কি কিছু সময় আছে কথা বলার জন্য? দেখো এই যে উপরে সাম টাইমসে কারোর প্যাস লাগে না, সবার প্যাস লাগে যেটা একসাথে সাম টাইম আর যেটা আলাদা সাম টাইম। মনে রাখবা যেটা আলাদা সাম টাইম ওইটা হচ্ছে অল্প কিছু সময়, যেটা একসাথে সাম টাইম এটা হচ্ছে যে কোনো এক সময়। এই দুটা মনে রাখলে ইনশাল্লাহ তোমাদের আর প্যাস লাগবে না। যেটা সাম টাইমস মাঝে মাঝে, এটা সবাই জানে, এটা সবাই পারে, এটাই প্যাস লাগে না। এবার আসলে সামটাইমস মানে মাঝে মাঝে, এটা অকেশনাল, এটা সবাই জানে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ফর্ম। সামটাইমস হি কামস হেয়ার, সে মাঝে মাঝে এখানে আসে। এভরিবডি হার্টস সামটাইমস, প্রত্যেকেই মাঝে মাঝে মগিনে আঘাত করে। সামটাইমসে মাঝে মাঝে বোঝে, এটা তোমরা ছোটোকালে করে আসছো, এই নিয়ে আর বিশদ আলোচনা করা দরকার নাই। এবার আসো হ্যাং ও হাংয়ের ব্যবহার। এই যে হ্যাংয়ের ব্যবহারে কিন্তু কনফিউশন লাগে, ওই যে সেই সামটাইমের মতো। দেখো হ্যাংয়ের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে মানুষকে ফাঁসি দেওয়া। তোর একজন অপরাধ করছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ওকে আমরা কী করি, ওকে আমরা নিজে ফাঁসি দিই, সেটা একটা হ্যাং। আরেকটা আছে মনে করো তুমি কোনো কিছু ঝুলাই রাখবা, তারের সাথে ঝুলাইতে পারো, তোমার যে কোনো কিছুর সাথে তুমি ঝুলাই রাখবা, ওইটার মানেও হ্যাং। কিন্তু প্যাস লাগে কোথায়, কোনটার পাস্ট পার্টিসিপল কোনটা? দেখো যেটা ফাঁসি দেওয়া হ্যাং, সেটা হচ্ছে হ্যাংড, দুইটারই ইডি। হ্যাং দেখলে কি ফাঁসি দেওয়া। আবার দেখো হ্যাং হচ্ছে কোনো বস্তুকে ঝুলাই রাখা, হাং মানে তুমি এর জায়গায় জাস্ট ইউ করে দেবা হাং, এটা হচ্ছে কোনো বস্তু ঝুলানো। তো এই জিনিসটা তোমরা বারবার বলবা যে হ্যাংড মানে হচ্ছে ফাঁসি দেওয়া, আর হাং মানে হচ্ছে কোনো বস্তু ঝুলানো। তো কারেকশনে দিয়ে দেয়, এবং এটা অনেক স্টুডেন্ট ভুল করে। একটা এক্সাম্পল আছে, দেখো দ্য ম্যান ওয়াজ ফাউন্ড গিলটি অ্যান্ড হাং, এটা কি কারেক্ট না ইনকারেক্ট তোমরাই বলো। এটা কিন্তু ইনকারেক্ট, কারণ কি, এই যে তাকে ফাঁসিতে ঝুলাচ্ছে, এখানে এইচইউএনজি দেওয়া আছে, কিন্তু ফাঁসিতে ঝুলালে আমরা এই যে উপরেই দেখে আসছি, এটা হবে হ্যাংড, এইচএএনজিডি। এই জন্য এর কারেক্ট ফর্মটা কি, দ্য ম্যান ওয়াজ ফাউন্ড গিলটি অ্যান্ড হ্যাংড, এই যে কারেক্ট ফর্ম। আবার দেখো নিচে একটা ইনকারেক্ট ফর্ম দেওয়া আছে, মাদার হ্যাংড দ্য ক্লোথস আপ টু ড্রাই, মানে মা হচ্ছে কাপড় শুকাইতে এটা ঝুলাই রাখছেন। এখানে কিন্তু হ্যাংড হবে না, কাপড় কি আমরা ফাঁসি দিই, কাপড় তো আমরা ফাঁসি দিই, কাপড় তো আমরা ঝুলাই রাখি। এই জন্য মাদার হাং দ্য ক্লোথস আপ টু ড্রাই, মানে মা কাপড় শুকানোর জন্য ঝুলাই রাখছেন, নট ফাঁসি দেওয়া। আবার মানুষকে ফাঁসি দেওয়া হচ্ছে, মানুষকে কিন্তু কাপড় ঝুলানো করে ঝুলানো হয় না, মানুষকে ফাঁসি দেওয়া হয়, এই জন্য মানুষের ক্ষেত্রে হ্যাংড। তো এই জিনিসটা তোমরা মনে রাখবা, হাং কোথায় হাং হবে, কোথায় হ্যাংড হবে। তোমাদের জন্য দুটো এক্সাম্পল আছে, দেখো। আচ্ছা অ্যান্সারটা ঢেকে দেওয়া উচিত ছিল, ঢেকে দেওয়া হয় না, যাই হোক। প্রথমটা দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি হ্যাড বিন হাংড ফর মার্ডার, এটা কিন্তু ইনকারেক্ট। এবার প্রথমটা হচ্ছে ইনকারেক্ট, হি হ্যাড বিন হাংড ফর মার্ডার। দ্বিতীয়টা দেখো, হি ওয়াজ বিন হাংড ফর মার্ডার, এখানে কিন্তু হাংড, এই যে হাংড বলে কিন্তু কোনো শব্দ নাই, এই জন্য আমার 2 নাম্বারটাও কিন্তু ইনকারেক্ট হবে। এবার 3 নাম্বারটা, আগে 4 নাম্বারটা দেখো, যে হি ওয়াজ হাংড, এখানেও হাংড বলছে, এই জন্য 4 নাম্বারটাও আমার কি ইনকারেক্ট হবে। এবার দেখো 3 নাম্বার, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, এখানে হ্যাংড বলছে, তাহলে আমার এই সি নাম্বারটাই হচ্ছে কারেক্ট। কারণ কি,
এখানে হচ্ছে হ্যাংড, যে হ্যাংটা বলছে এই ফাঁসি দেওয়ার ক্ষেত্রে কিন্তু HNGD এই হ্যাংটাই ব্যবহার হয়, বাকি সবগুলো হচ্ছে HUNGD ব্যবহার করে, এই জন্য বাকি তিনটা হচ্ছে ইনকারেক্ট। এই যে গেট দ্য পিকচার ড্যাশ ইন ইউর রুম, মানে কি ছবিটা তোমার রুমে ঝোলো, এটা কিন্তু ফাঁসি দেওয়া না, শুধু ঝোলানো। তাহলে এটা কী হবে, হাং হবে। হাং কোথায় আছে, সি নাম্বারে। তাহলে দুইয়ের অ্যান্সারটা কি, দুইয়ের অ্যান্সার সি, সি নাম্বারটা কারেক্ট। এ দেখো দুইয়ের সি হচ্ছে কারেক্ট। এবার দেখো ডুবে যাওয়া, একটা আছে ড্রন, একটা আছে সিঙ্ক। এখন কোন ডুবে যাওয়া কোথায় ব্যবহার করো, মনে রাখবা প্রাণী বা মানুষ ডুবে গেলে হবে, প্রাণী অথবা মানুষ ডুবলে তোমার হবে ড্রন, কিন্তু কোনো বস্তু যদি ডুবে যায় তাহলে হবে সিঙ্ক। যেমন দ্য শিপ ড্রন, মানে জাহাজ, জাহাজ কি বস্তু না ব্যক্তি, অবশ্যই বস্তু। তাহলে ড্রন এখানে ভুল দেওয়া আছে, ইনকারেক্ট। তাহলে কী হবে, দ্য শিপ এদের কিন্তু তোমার পাস্ট ফর্মে দেওয়া আছে, এই জন্য অবশ্যই কি স্যাঙ্ক হবে, যে জাহাজ ডুবে গিয়েছিল। আবার দেখো দ্য ম্যান ইজ সিঙ্কিং ইন দ্য লেক, মানুষ কি ব্যক্তিবাচক না, এখানে সিঙ্ক তো বস্তুবাচকের ক্ষেত্রে, এটা ভুল আছে। তাহলে দ্য ম্যান ইজ ড্রনিং ইন দ্য লেক, এটা হচ্ছে কারেক্ট ফর্ম। তাহলে মানুষ হলে কী হবে, ড্রন হবে ব্যক্তিবাচক, আর বস্তুবাচক হলে সিঙ্ক হবে। এই দুটো জিনিস অবশ্যই মনে রাখবা। এগুলো সব আমি আজকে যেগুলো দেখালাম সবই কারেকশনের। তো এখান থেকেই কারেকশন, এর মধ্যে থেকেই যদি তোমাদের কপাল ভালো থেকে কমন পেয়ে যেতে পারো। আর এই ক্লাস অবশ্যই তোমরা ভালোভাবে করবে, আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও লেকচারে।